সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে ইতোমধ্যেই শুরু করেছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি। এই অধ্যায়টির নাম ভেক্টর এবং আমরা কিছু বিষয় সম্পর্কে জেনেছি এবং গত ক্লাসে আমরা বিশেষ ভেক্টর সমূহ পড়ছিলাম এবং এই ক্লাসেও আমাদের বিশেষ ভেক্টর সমূহের কন্টিনিউশন থাকবে, অর্থাৎ আমরা বলেছিলাম 16টা বিশেষ ভেক্টর সম্পর্কে ধারণা নিব। তার প্রথম ক্লাসে 4 নাম্বারটা পর্যন্ত ধারণা পেয়েছি, আজকে 5 থেকে 16 পর্যন্ত আমরা এর আলোচনা করব এবং ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়মের আংশিক কিছু আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা ধাপে ধাপে আজকের আলোচ্য বিষয়গুলো আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম টপিক বিশেষ ভেক্টর সমূহ, যেখানে আমরা শুরু করব 5 নাম্বার সরণ ভেক্টর থেকে। এর আগের ক্লাসে আমরা প্রথম 4টি আলোচনা করেছি, যেখানে ছিল নাল ভেক্টর বা জিরো ভেক্টর, তারপরে ছিল একক ভেক্টর, তারপরে ছিল আয়ত একক ভেক্টর এবং অবস্থান ভেক্টর। আজকে আমাদের শুরু 5 নাম্বার থেকে। এখানে প্রথমে রয়েছে সরণ ভেক্টর, যার ইংলিশ নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, তাহলে কোনো কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। দেখো, ফার্স্টে ধরো কণার অবস্থান ছিল ওপিতে। এখন কণা পি থেকে, ফার্স্টে ধরো ছিল পিতে, পি থেকে কণাটা গেল হচ্ছে কিউতে। তাহলে এখানে কি অবস্থান পরিবর্তন হয়েছে? অবস্থান ভেক্টরটা কি হয়েছে? ওপি অবস্থান ভেক্টর থেকে অবস্থান ভেক্টর চলে গিয়েছে ও কিউ অবস্থান ভেক্টরে। ওকে, তাহলে এখানে অবস্থান ভেক্টরের পরিবর্তন হয়েছে, অর্থাৎ অবস্থান ভেক্টরের এই পরিবর্তন যে ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় সরণ ভেক্টর। এবং আমাদের ডেফিনেশন অনুযায়ী এই ডেল আর, অর্থাৎ পি থেকে কিউতে যে ভেক্টরটা প্রকাশ করা হয়েছে ডেল আর ভেক্টর, এটি হলো আমাদের সরণ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এটি আমরা কিভাবে পাই? ধরে নেই একটি কণার আদি অবস্থান আর1 ভেক্টর এবং কণাটির শেষ অবস্থান আর2 ভেক্টর, যথাক্রমে পি x1 y1 বিন্দুতে এবং শেষ অবস্থানটা হচ্ছে কিউ x2 y2 অবস্থানে। তাহলে এই কণাটার সরণ ভেক্টর হবে পি কিউ ভেক্টর। দেখো, সরণ ভেক্টর হচ্ছে পি কিউ ভেক্টর, যেটা ডেলার ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরটা হবে হচ্ছে ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। ওকে, তাহলে আগে এখানে ছিল, আগে অবস্থান ভেক্টরটা ছিল ওপি, এখন পরিবর্তিত অবস্থান ভেক্টর হয়ে গেল ও কিউ। তাহলে আমরা সেই পরিবর্তিত থেকে আদিটা অবস্থান ভেক্টর যদি বিয়োগ করি, তাহলে আমরা যেই ভেক্টরটা পেয়ে যাব সেটি হবে আমাদের সরণ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার যদি আমরা আরও ব্যাখ্যায় যাই, তাহলে আমরা এটা পেয়ে যাব ডেল আর ভেক্টর ইকুয়াল টু এটা আর2 ভেক্টর মাইনাস এটা হচ্ছে আর1 ভেক্টর। ওকে, দেখো আর21 ভেক্টরের ক্ষেত্রে কি আছে? x2 y2। তাহলে আমরা এটাকে লিখতে পারি x2 i হ্যাট প্লাস y2 j হ্যাট মাইনাস এটার জন্য আমরা লিখতে পারি x1 i হ্যাট প্লাস y1 j হ্যাট। ওকে, আচ্ছা, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে x2 মাইনাস x1 i হ্যাট প্লাস y2 মাইনাস y1 j হ্যাট। ওকে, তাহলে সাধারণত আমরা এইভাবেই একটা সরণ ভেক্টর নির্ণয় করতে পারি। প্রয়োজনে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে একটা সরণ ভেক্টর নির্ণয় করতে পারব। এরপরে আমরা চলে যাব সমান ভেক্টর, যার ইংলিশ নাম হচ্ছে ইকুয়াল ভেক্টর। ওকে, তাহলে এর সংজ্ঞা হচ্ছে একই জাতীয়
দুটি ভেক্টরের মান ও দিক সমান হলে তাদেরকে বলা হয় সমান ভেক্টর। দেখো এদিকে তাকাও, পি ভেক্টর তার দিকও হচ্ছে ধরো ডান দিকে, কিউ ভেক্টর তার দিকও ডান দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি দুইটি ভেক্টরই পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর, অর্থাৎ ভেক্টরদ্বয় পরস্পর সমান বা ভেক্টরদ্বয় পরস্পরের সমান ভেক্টর। ওকে, আচ্ছা একটা বিষয় এখানে উল্লেখ্য যে সমান ভেক্টর হতে গেলে পাদবিন্দু একই অবস্থান হতে শুরু হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো অবস্থানে থাকলেই তাদের মান সমান এবং দিক যদি একই দিকে হয় তাহলেও তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। যেমন দেখো এইটার এই পি ভেক্টরের এই ক্ষেত্রে পি ভেক্টরের পাদবিন্দু যেখান থেকে শুরু হয়েছে কিউ ভেক্টরের পাদবিন্দু তার থেকে একটু পরে শুরু হয়েছে। কিন্তু আমি যদি এখানে স্কেল হিসেবে যদি এই মার্কারটা ব্যবহার করি, দেখো এই কিউ ভেক্টর একটা মার্কারের সমান, আবার পি ভেক্টর একটা মার্কারের সমান। তার মানে আমরা দেখতে পাচ্ছি এদের পাদবিন্দু ভিন্ন ভিন্ন অবস্থানে শুরু হলেও মানে লেভেলিংটা ভিন্ন ভিন্ন, মানে এখানে যেমন একই জায়গা থেকে শুরু হয়েছে তা না করে যদি ভিন্ন স্থান থেকেও শুরু হয় তবুও সেই দুটি ভেক্টরের মান যদি সমান হয় বা মান যদি একই হয় এবং দিক যদি একই দিকে থাকে তাহলে সেই ভেক্টর দুটিকেও আমরা বলি পরস্পরের সমান ভেক্টর। ওকে, আচ্ছা এরপরেই রয়েছে বিপরীত বা ঋণ ভেক্টর, বা এর ইংলিশ নাম হচ্ছে নেগেটিভ ভেক্টর। আচ্ছা এটা কীরকম, এর সংজ্ঞাটা কি? একই জাতীয় দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক যদি পরস্পর বিপরীত দিকে হয় তাহলে ভেক্টর দুটিকে একটি অপরটির বিপরীত বা ঋণাত্মক ভেক্টর বলা হয়। ঠিক আছে, একটি অপরটির বিপরীত বা ঋণ ভেক্টর বলা হয়। ঠিক আছে, তাহলে বিষয়টা কীরকম, ধরো পি কিউ যদি একটা ভেক্টর আমরা এ ভেক্টর দ্বারা সূচিত করে থাকি, এখানে পি কিউ এর দিক দেখতে পাচ্ছ ডান দিকে, এবং পি কিউ দ্বারা যদি আমরা এই এ ভেক্টরকে সূচিত করি, এরই একটা সমান ভেক্টর এটাও পি কিউ ভেক্টর, কিন্তু এর দিক দেখতে পাচ্ছি বিপরীত দিকে। তাহলে যে কোনো একটা দিককে যদি আমরা পজিটিভ ধরি তাহলে যে অপর দিকটাকে আমরা ধরবো কি নেগেটিভ। ওকে, তাহলে আমরা প্রথম ভেক্টরটাকে ধনাত্মক ধরেছি, প্রথম ভেক্টরের দিকটাকে যেহেতু ধনাত্মক ধরেছি তাহলে দ্বিতীয় যে ভেক্টর তার দিকটা যেহেতু বিপরীত দিকে আছে সেটার মানটা হয়ে যাবে নেগেটিভ, এই যে ঋণাত্মক। ওকে, তো এই ধরনের ভেক্টরকে বলা হয় একটি অপরটির ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। কেন একটি অপরটির? কারণ আমরা এটাও তো পজিটিভ ধরতে পারতাম, তাহলে আমরা এটাকেও তো পজিটিভ ধরতে পারতাম, তাহলে এর দিকটা হয়ে যেত কি নেগেটিভ। কিন্তু সাধারণত যেহেতু সংখ্যা রেখা থেকে আমরা জানি ডান দিকে পজিটিভ থাকে আর বাম দিকে নেগেটিভ সংখ্যা থাকে। ধরো যদি আমরা এক্স অক্ষের কথা বিবেচনা করি, এক্স অক্ষের ডান দিকে যেগুলো থাকে, 0 থেকে ডান দিকে যে মানগুলো থাকে সেগুলো ধনাত্মক, আর 0 থেকে বাম দিকে যে মানগুলো থাকে সেগুলো ঋণাত্মক। তাহলে ওই অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে এই ডান দিকটা ধনাত্মক, সো এটা আমাদের এ ভেক্টর ধনাত্মক, তাহলে এর বিপরীত দিকের ভেক্টরটা হয়ে যাবে ঋণাত্মক ভেক্টর। এরপরে আমাদের রয়েছে স্বাধীন ভেক্টর, বা যার ইংলিশ নেম হচ্ছে ফ্রি ভেক্টর। ওকে, আচ্ছা কোনো ভেক্টর রাশির মান ও দিক ঠিক রেখে ইচ্ছামতো পাদবিন্দু যদি আমরা নিতে পারি, ইচ্ছামতো পাদবিন্দু নেওয়া গেলে তাকে বলা হয় স্বাধীন বা মুক্ত বা ফ্রি ভেক্টর। যেমন দেখো প্রথমে আমরা এ ভেক্টর নিলাম, এই ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এটা আর শীর্ষবিন্দু তো এটা। তো এখানে দেখো এই ভেক্টর এর দিক যেদিকে আছে, আমরা এই ভেক্টরটা যদি এখান থেকে শুরু করি, আমরা কিন্তু বলে পাদবিন্দু কোথা থেকে শুরু করব ফিক্সড বলি নাই, আমরা এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি। আমরা দিক এবং মানকে ভায়োলেট করব না,
দিক এবং মান ঠিক রেখে পাদবিন্দু যদি ইচ্ছামতো আঁকতে পারি তাহলে সেই ধরনের ভেক্টরকে বলা হয় ফ্রি বা মুক্ত ভেক্টর, ঠিক আছে, বা স্বাধীন ভেক্টর। ওকে, তাহলে চিত্র অনুযায়ী এই এ ভেক্টর আমাদের স্বাধীন ভেক্টর। আচ্ছা, স্বাধীনের সাথেই রয়েছে সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। এগুলো পাশাপাশি লিখছে যাতে এর যদি পার্থক্য আসে তাতে তোমাদের লিখতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, তো সীমাবদ্ধ ভেক্টর যার ইংলিশ নাম হচ্ছে লোকালাইজড ভেক্টর, যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে পাদবিন্দু হিসেবে ফিক্স করে দেওয়া হয়, যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে ভেক্টরটির পাদবিন্দু হিসেবে ফিক্স করে দেওয়া হয় বা নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেই ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। যেমন আমাদের এখানে বলা হলো একটা ভেক্টর এ ভেক্টর অঙ্কন করো যেটা শুরু হবে এই স্থানাঙ্ক ব্যবস্থার মূলবিন্দু থেকে, তাহলে তুমি অবশ্যই ভেক্টর তোমাকে আঁকা শুরু করতে হবে এই মূলবিন্দু থেকেই। অর্থাৎ এই ক্ষেত্রে আমি তোমাকে পাদবিন্দুটা ফিক্সড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে এ ভেক্টর রাখলে কিন্তু এখন হবে না, এখানে সমান রাখো, মান সমান রাখো, দিক ঠিক রাখো, কিন্তু এ ভেক্টর এখানে রাখলে হবে না সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে, কারণ এটা তো মূলবিন্দু নয়। আমি তো বলে দিয়েছি যে স্থানাঙ্ক ব্যবস্থার মূলবিন্দু থেকেই তোমাকে ভেক্টরটি অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যেহেতু এই ভেক্টরটা এ ভেক্টরটা একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এই স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু থেকেই যাত্রা শুরু করেছে, তাই এই ভেক্টরটা একটি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এই হলো আমাদের স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। এরপরে আমাদের রয়েছে সদৃশ ভেক্টর এবং বিসদৃশ বা অসদৃশ ভেক্টর। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সদৃশ ভেক্টর যার ইংলিশ নাম লাইক ভেক্টর নিয়ে। তাহলে সদৃশ ভেক্টর কাকে বলে? সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরের দিক যদি একই দিকে হয় তবে সেই দুটি ভেক্টরকে বলা হয় সদৃশ ভেক্টর। আমি আবারও বলছি, সমজাতীয় অসমমানের দুইটি ভেক্টরের দিক যদি একই দিকে হয় তাহলে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। ওকে, তাহলে একটু চিত্রের দিকে খেয়াল করো। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর এবং বি ভেক্টর তারা পরস্পর একই জাতীয় অর্থাৎ রৈখিক ভেক্টর, একই জাতীয় রৈখিক। ওকে, আচ্ছা, এখন অসমমান দেখো, একটার মান এই যে এ ভেক্টরটা দেখতেই পাচ্ছ এটা বড় আর বি ভেক্টর ছোট, তাহলে অসমমানের। ওকে, তাহলে সমজাতীয় অসমমানের দুইটি ভেক্টর তাদের দিক একই দিকে, দেখো এ ভেক্টরও যেদিকে ক্রিয়াশীল বি ভেক্টরও সেদিকে ক্রিয়াশীল, তাহলে আমরা বলতে পারি ডেফিনেশন অনুযায়ী এই এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব বিসদৃশ বা অসদৃশ বা আনলাইক ভেক্টর। বয়েজ ডিসলাইক না, ঠিক আছে, আনলাইক। ওকে, তো বিসদৃশ বা অসদৃশ ভেক্টর যার ইংলিশ নাম হচ্ছে আনলাইক ভেক্টর। তাহলে এর ডেফিনেশনটা কি? সমজাতীয় অসমমানের দুইটি ভেক্টরের দিক যদি বিপরীত দিকে হয় তাহলে সেই ভেক্টর দুটিকে বলা হয় বিসদৃশ বা অসদৃশ ভেক্টর। ওকে, যেমন আমাদের চিত্রতে দেখতে পাচ্ছ সমজাতীয় অসমমান, এ ভেক্টর বড় বি ভেক্টর ছোট, কিন্তু দিক পরস্পর বিপরীত। এ ভেক্টরের দিক ডান দিকে আর বি ভেক্টরের দিক বাম দিকে, ঠিক আছে, দিক পরস্পর বিপরীত। তাহলে সংজ্ঞানুযায়ী আমরা বলতে পারি এই এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পর বিসদৃশ বা অসদৃশ ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব সমরেখ বা সমরৈখিক ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর এবং সমতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে রয়েছে সমরেখ বা সমরৈখিক ভেক্টর যার ইংলিশ নাম কোলিনিয়ার ভেক্টর। ওকে, এর ডেফিনেশন হচ্ছে
যদি দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তাহলে সেই ভেক্টরগুলোকে বলা হয় সমরেখ বা সমরৈখিক ভেক্টর। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তাহলে তাদেরকে বলা হয় সমরেখ বা সমরৈখিক ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। ওকে, খেয়াল করে দেখো, এখানে ও এক্স একটি সরলরেখা, সেই সরলরেখা বরাবর তিনটি ভেক্টর ক্রিয়াশীল, অর্থাৎ একটা সরলরেখা বরাবরই তিনটি ভেক্টর ক্রিয়াশীল, অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এরা পরস্পর সমরেখ ভেক্টর। বা আবার বলা যায়, দেখো এই চিত্রে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এরা পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল, তাহলে সংজ্ঞানুসারে এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এদেরকেও বলা হয় সমরেখ বা সমরৈখিক ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কাকে বলে? সমতলীয় ভেক্টর বা যার ইংলিশ নাম হচ্ছে কোপ্লানার ভেক্টর। তাহলে সমতলীয় ভেক্টর জিনিসটা কি? আচ্ছা, যদি দুই বা ততোধিক ভেক্টর একটি তলে অবস্থান করে, একটা সমতলে অবস্থান করে, তাহলে সেই ভেক্টরগুলোকে পরস্পরের সমতলীয় ভেক্টর বলা হয়। যেমন দেখো এই চিত্রে খেয়াল করো, যদি পি কিউ আর এস একটা তল হয়, এই তলের ওপরে অবস্থান করছে এ ভেক্টর। ভেক্টরগুলোর দিক কোন দিকে সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ভেক্টরগুলো এই তলের ওপরে আছে কিনা। এই তলের ওপরে যতগুলো ভেক্টর থাকবে প্রত্যেককেই বলা হবে সমতলীয় ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের চিত্র অনুযায়ী এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এই তিনটি ভেক্টরই পরস্পর পি কিউ আর এস এই তলে অবস্থান করছে। তাহলে সংজ্ঞানুসারে আমরা বলতে পারি এই এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর এদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। এরপর রয়েছে বিপ্রতীপ ভেক্টর বা যার ইংলিশ নাম হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। ওকে, দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান, দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে সেই ভেক্টরদ্বয়কে বলা হয় পরস্পরের বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, যেমন একটু খেয়াল করো, একটা ভেক্টর এ ভেক্টর যার মান ধরে নিলাম 5i হ্যাট, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর নিয়েছি, এক্স অক্ষ বরাবর এটার 5টা অংশ, সো 5i হ্যাট। এ ভেক্টরের মান হচ্ছে 5i হ্যাট এবং বি ভেক্টরের মান হচ্ছে 1/5i হ্যাট, অর্থাৎ এ ভেক্টরের 5 ভাগের 1 ভাগ হলো গিয়ে আমাদের বি ভেক্টর, অর্থাৎ 1/5i হ্যাট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের বিপ্রতীপ। তাই ডেফিনেশন অনুসারে এ ভেক্টর ও বি ভেক্টরকে পরস্পরের বিপ্রতীপ ভেক্টর বলা হয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে রয়েছে সঠিক ভেক্টর, যার ইংলিশ নাম হচ্ছে প্রপার ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান 0 নয় সেই ভেক্টরকে বলা হয় সঠিক ভেক্টর। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, যে সকল ভেক্টরের মান 0 নয় তাকে বা তাদেরকে সঠিক ভেক্টর বলে। ঠিক আছে, তাহলে যে সকল ভেক্টরের মান 0 নয় তাদেরকে সঠিক ভেক্টর বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা,
এরপরে রয়েছে আমাদের সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। ঠিক আছে, তাহলে এর ডেফিনেশনটা কি? একই মূলবিন্দু বা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। ঠিক আছে, আবার বলছি, একই মূলবিন্দু বা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। তোমরা চিত্রটা একটা ফলো করো। ও এ ভেক্টর, ও এ রেখা বরাবর ভেক্টরটিকে যদি আমরা পি ভেক্টর দ্বারা সূচিত করি এবং ও বি রেখা দ্বারা যদি আমরা কিউ ভেক্টর দ্বারা সূচিত করি ও বি রেখাকে, তাহলে দেখতে পাচ্ছি পি ভেক্টর এবং কিউ ভেক্টর উভয়ের পাদবিন্দু বা মূলবিন্দু একই বিন্দু এবং সেটি হচ্ছে ও বিন্দু। তাহলে ডেফিনেশন অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী বলা যায় পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর সমপ্রারম্ভিক ভেক্টর। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বিশেষ ভেক্টর সমূহ সম্পর্কে ব্যাখ্যা। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব আজকের আমাদের পরবর্তী টপিক নিয়ে, অর্থাৎ পরবর্তী টপিক ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দুই ধরনের রাশি পড়েছিলাম, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এখন এই স্কেলার রাশির যোজন বা যোগ সেটা সাধারণ বীজগণিতিক নিয়মে করা যায়। যেমন তার তো শুধু মান আছে, ধরো যে 4 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার তাহলে হলো 8 কিলোমিটার, এটা সাধারণ বীজগণিতিক নিয়মে করা যায়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে মানও আছে এবং সাথে সাথে দিকও রয়েছে, তাই সাধারণত ভেক্টর রাশির যোগ বা যোজন সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, এদেরকে সাধারণত জ্যামিতিক নিয়মে করতে হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা সাধারণত একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশি বা উপাংশের মাধ্যমে যে একটি নতুন ভেক্টর রাশি পেয়ে থাকি, সেই ভেক্টর রাশিটিকে বলা হয় লব্ধি, ভেক্টরের লব্ধি। সাধারণত যদি দুইটি ভেক্টর রাশি যোগ করি, দুই বা ততোধিক ভেক্টর রাশির যোগফল নির্ণয়কে ভেক্টর যোজন বলে, এবং একটি ভেক্টর রাশি থেকে অপর একটি ভেক্টর রাশিকে যদি আমরা বাদ দেই, তাহলে সেই বিষয়টিকে বলা হয় ভেক্টর বিয়োজন। আসলে ভেক্টর বিয়োগ বলে আসলে কিছু নেই, ভেক্টর বিয়োগ বলতে আসলে বোঝায় একটি ভেক্টরের সাথে অপর একটি ভেক্টরের বিপরীত রাশির যোগ। ঠিক আছে, বিপরীত রাশির যোগ। ওকে, আচ্ছা, এখন তো আমরা একটু আগে আলোচনা করলাম যে কেন আমরা ভেক্টর রাশির জ্যামিতিক নিয়মে করি, কারণ যেহেতু এর সাথে মান এবং দিক উভয় জড়িত, তাই সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, আমরা ভেক্টর রাশিকে সাধারণত জ্যামিতিক নিয়মে যোগ করে থাকি। এবং এই জ্যামিতিক নিয়মে ভেক্টর রাশির যোগ নিম্নলিখিত এই 5টি সূত্রের সাহায্যে করা যায়। এখন সেই সূত্রগুলো কি কি? 1 নম্বরে রয়েছে সাধারণ সূত্র বা জেনারেল ল, 2 নম্বরে রয়েছে ত্রিভুজ সূত্র বা ল অফ ট্রায়াঙ্গেল, 3 নম্বরে রয়েছে বহুভুজ সূত্র বা ল অফ পলিগন, 4 নম্বরে রয়েছে সামান্তরিক সূত্র ল অফ প্যারালেলোগ্রাম, এবং 5 নম্বরে রয়েছে উপাংশ সূত্র বা ল অফ কম্পোনেন্টস। সাধারণত আমরা এই 5টা সূত্রের সাহায্যে ভেক্টর রাশির যোগ বিশ্লেষণ করে থাকি। তাহলে চলো শিক্ষার্থীরা, এখন আমরা এই সূত্রগুলোর সম্পর্কে ধাপে ধাপে পরিচিত হই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমেই রয়েছে আমাদের সাধারণ সূত্র। তাহলে সাধারণ সূত্রটি কি জিনিস? সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষ বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে
প্রথম ভেক্টরের আদিবিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখার দিকে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করবে এবং ওই সরলরেখার দৈর্ঘ্য ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করবে। আচ্ছা, তো এই হলো গিয়ে আমাদের সাধারণ সূত্রটি। এখন আমরা এর একটু ব্যাখ্যায় যাই। দেখো, এ বি রেখা দ্বারা পি ভেক্টরকে নির্দেশ করা হয়েছে এবং বিসি রেখা দ্বারা কিউ ভেক্টরকে নির্দেশ করা হয়েছে এবং এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি বলেছিল, সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষ বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদিবিন্দু একই বিন্দুতে স্থাপন করে, তাহলে আমরা একই বিন্দুতে স্থাপন করলাম করে প্রথম ভেক্টরের আদিবিন্দু, এখানে প্রথম ভেক্টর তার আদিবিন্দু হচ্ছে এ, প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু অর্থাৎ সি, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু অর্থাৎ সি বিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখায় যে এসি সরলরেখা অঙ্কন করি এবং এই সরলরেখাটা দিক নির্দেশ করবে এ থেকে সি এর দিকে, অর্থাৎ এই সংযোগকারী সরলরেখার দিকে, এই সংযোগকারী সরলরেখা অর্থাৎ এ থেকে সি এর দিকে লব্ধি ভেক্টরটির দিক নির্দেশ করবে, যাকে আমরা সূচিত করেছি আর ভেক্টর দ্বারা, এবং ওই সরলরেখার দৈর্ঘ্য ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে, অর্থাৎ এই লব্ধির মান হবে ভেক্টর দুইটির যোগফলের সমান। অর্থাৎ আমরা সাধারণ সূত্র অনুযায়ী যে জিনিসটি পেয়ে যাচ্ছি সেটি হলো আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটি হলো আমাদের সাধারণ সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এবারে রয়েছে আমাদের ত্রিভুজ সূত্র। ওকে, ভেক্টর রাশির জ্যামিতিক যোজন পদ্ধতির 2 নম্বর সূত্র ত্রিভুজ সূত্র। এখন ত্রিভুজ সূত্রটি কি বলেছে, দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে ও মানে সূচিত করা হলে, ফার্স্টে সন্নিহিত বাহু কি জিনিস, একই বিন্দু থেকে উৎপন্ন দুটি বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। খেয়াল করো, যদি আমরা এটাকে বিন্দু ধরি তাহলে এই দুটা বাহু হবে সন্নিহিত, আবার এটাকে যদি আমরা একটা বিন্দু ধরি তাহলে এই দুটা বাহু হবে সন্নিহিত, অর্থাৎ দুইটা সরলরেখার একটা কমন বিন্দু থাকলে সেই বিন্দু দুটিকে, সেই রেখা দুটিকে বলা হয় সন্নিহিত বাহু, বা একই বিন্দু থেকে দুইটি বাহু উৎপন্ন হলে সেই বাহুদ্বয়কে বলা হয় সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে বয়েজ দেখো, এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি এর ক্ষেত্রে এ বি এবং বিসিকে আমরা যদি দুটি সন্নিহিত বাহু ধরি, দেখো এই এ বি এবং বিসি এরা প্রত্যেকেই বি বিন্দুতে থেকে উৎপন্ন বলা যায়, তাহলে বা বলা যায় যে বি তাদের একটি সাধারণ বিন্দু রয়েছে, তাহলে এ বি এবং বিসি এরা পরস্পর সন্নিহিত। তাহলে দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে এই তীর চিহ্নটি খেয়াল করো, দেখো এ বি এর তীর চিহ্ন যেদিকে রয়েছে, দেখো আমরা যদি এখন যেতে থাকি তাহলে বিসি বরাবর যদি যেতে থাকি, দেখো এখানেও একই ক্রমেই রয়েছে, ক্রমে দেখো বিপরীত ক্রমে না, এখানে কি হচ্ছে না, এখানে একটার সাথে একটা ক্রস করছে না, একই ক্রমে এও এদিকে যাচ্ছে এবং এও একই সূত্র ধরে এ বি থেকে সি এর দিকে যাচ্ছে। ওকে, তাহলে এরা একই ক্রমে আছে, কিন্তু দেখো এটা কিন্তু বিপরীত ক্রমে, দেখো এটা কিন্তু বিপরীত ক্রমে, এই যে এটার সাথে এটার কি হয়ে যাচ্ছে, মুখোমুখি সংঘর্ষ হয়ে যাচ্ছে। ধরো যদি এটা গাড়ি হয়, এই দুটো একটা গাড়ি, বা এটা একটা গাড়ি এদিক দিয়ে এদিকে যাচ্ছে, কিন্তু এইদিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এরা মুখোমুখি সংঘর্ষ করছে এই জায়গাটাতে, তার মানে এটা এই তৃতীয় বাহুটা কিসে আছে, বিপরীত ক্রমে আছে। ওকে, তাহলে এই এ বি এবং বিসি ভেক্টর দ্বয়, বিসি বাহুদ্বয় সন্নিহিত বাহুদ্বয় একই ক্রমে এবং এসি বাহুটা বিপরীত ক্রমে, এটা আমাদের তৃতীয় বাহু। ঠিক আছে, এবং এই বাহুটা বিপরীত ক্রমে আছে। তাহলে
যদি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে ও দিকে সূচিত করা হয় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু এসি বাহু এবং বিপরীত ক্রমে আছে। সো তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। লব্ধি মানে দুই বা ততোধিক ভেক্টরের সমন্বয়ে একটি নতুন ভেক্টর পাওয়া, অর্থাৎ আগের দুটি ভেক্টর এ বি ইকুয়াল টু যদি আমরা পি ভেক্টর ধরি এবং বিসি ইকুয়াল টু যদি আমরা কিউ ভেক্টর ধরি এবং এসি ভেক্টর ইকুয়াল টু যদি আমরা আর ধরি, তাহলে আমরা লিখতে পারি সূত্রানুযায়ী ত্রিভুজ সূত্রানুযায়ী এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। ওকে, এবং আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। সো এটি হলো আমাদের ভেক্টর রাশির জ্যামিতিক যোজন পদ্ধতির ত্রিভুজ সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। ত্রিভুজ ভেক্টর রাশির যোজনের আরও কিছু নিয়ম বাকি আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক সেকশনটা খেয়াল করবে এবং এমনি কোনো রোল আর লিখবে না। হোমওয়ার্ক ব্যতীত কোনো রোল এসবিএ মার্কের জন্য গ্র্যান্ড করা হবে না। এসবিএ মার্কের জন্য আমরা আর এইচডব্লিউ ছাড়া এসবিএ মার্কসের জন্য আর কোনো রোল নাম্বার আমরা নিব না, ঠিক আছে? অর্থাৎ তোমরা রেগুলার এইচডব্লিউ করবে এবং এইচডব্লিউ লিখে এইচডব্লিউ হচ্ছে কমেন্ট সেকশানে ছবি তুলে কমেন্ট সেকশানে নাম রোল সহ পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে তোমার রোলটা এসবিএ নাম্বারের জন্য আমরা কাউন্ট করে রেখে দেব, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আবার এরপর থেকেই আমরা শুরু করব। তাহলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।